দেশে করোনায় একদিনে সর্বোচ্চ 5,000-এর বেশি শনাক্ত, 45 জনের মৃত্যু। জনসমাগম সীমিত করা সহ আজ থেকে 18 দফা নির্দেশনা কার্যকর, অফিস চলবে অর্ধেক জনবলে। মাটির নিচে অন্তত 9 তলা সমান গভীরতায় রাজধানীতে চলবে পাতাল রেল। গাবতলী থেকে বালিরপাড়া পর্যন্ত 17 কিলোমিটার পথে নকশার চুক্তি সই। এবং আজ পবিত্র লাইলাতুল বরাত, সারা রাত ইবাদত বন্দিগিতে কাটাবেন ধর্মপ্রাণ মুসলমানরা। আতশবাজি ও পটকা ফোটানো থেকে বিরত থাকার আহ্বান। সময় সংবাদের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। রাজধানীতে বিক্ষোভ করেছে বিএনপি। হেফাজতে ইসলামের হরতালের পরের দিন এই বিক্ষোভ কর্মসূচিতে সংঘর্ষ ও প্রাণহানির জন্য সরকারকে দায়ী করা হয়। হেফাজতের হরতালের পরদিনই তাদের আন্দোলনের সঙ্গে সহমত জানিয়ে বিক্ষোভ কর্মসূচি নিয়ে রাজপথে নামে বিএনপি। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জাতীয় প্রেস ক্লাবের সামনে সোমবার সকালেই জড়ো হতে থাকেন বিএনপি নেতাকর্মীরা। হেফাজতের আন্দোলনে বিএনপি ইন্ধন দিচ্ছে সরকারের এমন বক্তব্যের জবাবে মির্জা আব্বাস বলেন, তারা কারো আন্দোলনে ইন্ধন দেয় না। আমরা পরিষ্কার বলতে চাই, বিএনপি নিজের আন্দোলনে বিশ্বাসী, কাউকে প্ররোচনা দেওয়ায় বিশ্বাসী না। বরং আওয়ামী লীগ আপনার উস্কানিমূলক বক্তব্য রাখছেন। আয়োজনের প্রধান অতিথি ও বিএনপির মহাসচিবের মুখেও ছিল সরকার বিরোধী সমালোচনা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর দিন পুলিশের সাথে হেফাজত নেতাকর্মীদের সংঘর্ষের জন্য সরকারকেই দায়ী করেন তিনি। গত 3 দিনে ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা এবং চট্টগ্রামে যে সাধারণ মানুষের প্রাণ গেল, এর জন্য এই সরকার সম্পূর্ণভাবে দায়ী। এই সরকারকে অবশ্যই জনগণের কাছে জবাব দিতে হবে এবং রক্তের ঋণ শোধ করতে হবে। এই সময় ভারতের কাছ থেকে ন্যায্য দাবি আদায়ে সরকার ব্যর্থ বলেও সমালোচনা করেন বিএনপির মহাসচিব। এই সরকার কোনোভাবেই ভারতের কাছে বা বাংলাদেশের কাছ থেকে আমাদের যে ন্যায্য দাবি, সেই দাবিগুলো আদায় করে দিতে পারছে না। এবং নিরপেক্ষ নির্বাচন করতে হয়, নিরপেক্ষ নির্বাচন অন্যথায় প্রতিটি ডিক্টেটর কর্তৃত্ববাদী সরকারের যেভাবে পরিণত হয়েছে, বিদায় হয়েছে, আপনাদেরকে একভাবে যায়। দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য বিএনপি একটি সাম্প্রদায়িক গোষ্ঠীকে উস্কানি দিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। এ ধরনের দেশ বিরোধী কর্মকাণ্ড রাজনৈতিকভাবে মোকাবিলা করতে সরকার প্রস্তুত বলেও হুঁশিয়ারি দেন তারা। সকালে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বক্তব্য রাখেন নেতারা। সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, হেফাজতের হামলার পেছনে পৃষ্ঠপোষকতা করেছে বিএনপি জামাত। 26শে মার্চের দিন এই ধরনের ঘটনা, জনগণের সম্পত্তি, সরকারি সম্পত্তির উপর হামলা, এটি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর হামলার এই শামিল। এই সমস্ত নৈরাজ্যকর কর্মকাণ্ডকে সমর্থন দিয়েছে বিএনপি এবং জামাত ইসলাম। তাদের পরামর্শে, তাদের পৃষ্ঠপোষকতায় হয়েছে, এটি প্রমাণিত হয় মির্জা ফখরুল ইসলামের বক্তব্যের মাধ্যমে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন, দেশের বিভিন্ন স্থানে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর তাণ্ডব লীলায় যে বিএনপি জড়িত তা দিবালোকের মতো সত্য। উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর তাণ্ডবে বিএনপির যে মদদ রয়েছে, একথা আজ পরিষ্কার। জনবিচ্ছিন্ন বিএনপি দেশ ও জনগণকে এখন টার্গেট করেছে। লন্ডনে বসে দেশ বিরোধী ষড়যন্ত্র এবং সন্ত্রাসের আগুনে ঘৃতাহুতি দিচ্ছে। আমরা বারবার বলেছি, বিএনপি যা করছে তা রাজনীতি নয়, অপরাজনীতি। তাদের ক্ষয়িষ্ণু রাজনীতি, জননিন্দিত অবস্থানকে আড়াল করতে আবারও বিএনপি সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। বিএনপির এই দিবা স্বপ্ন জনগণ সফল হতে দেবে না। এদিকে ইসলামী চিন্তাবিদরা বলছেন, কোনো ধরনের সহিংসতা সমর্থন করে না ইসলাম। তারা বলছেন, অবুঝ ও অপ্রাপ্ত বয়স্কদের ব্যবহার করে নাশকতা করা গর্হিত অপরাধ। এদিকে সারা দেশে হেফাজতের 3 দিনের ধ্বংসযজ্ঞের বিচার দাবি করে মানববন্ধন করেছে কয়েকটি ইসলামী সংগঠনও। আতিক রহমান তমালের রিপোর্ট। ইসলাম এই অবুঝ বা যাদের আবেগকে প্রভাবিত করা যায় তাদেরকে দিয়ে আন্দোলন করা, এটি কোনোভাবেই স্বীকার করে না। ইসলামের দৃষ্টিতে এবং কমন সেন্সের দৃষ্টিতেও এটা আমরা স্বীকৃত হিসেবে দেখতে পাই না। তাদেরকে নির্দিষ্ট কোনো বিক্ষোভে ব্যবহার করা
কোনো কর্মসূচির সামনে দেয়া অথবা রাস্তার উপরে কোরআন শরীফ পড়তে দেয়া, এই বিষয়গুলো কিন্তু তারা অনুধাবন করে না, এবং অনুধাবন না করেই তাদেরকে এই কাজে ব্যবহার করা হয়। এদিকে হেফাজতের তাণ্ডবের বিচারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে একটি ধর্মীয় সংগঠন। সাতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কিছুক্ষণের মধ্যে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ নেপাল। বিদেশের মাটিতে 22 বছরের ট্রফি খরা দূর করার হাতছানি জামাল ভুঁইয়াদের সামনে। করোনা সংক্রমণ রোধে জনসমাগম সীমিত করা সহ 18 দফা নির্দেশনা জারি করেছে সরকার। নির্দেশনা অনুযায়ী জরুরি সেবা ছাড়া অফিস চলবে অর্ধেক জনবলে। গণপরিবহনে নেওয়া যাবে না 50 ভাগের বেশি যাত্রী। এছাড়া রাত 10টার পর চলাফেরায় বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আজ থেকেই এ নির্দেশনা কার্যকর বলে জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী। দেশে করোনা পরিস্থিতি দিন দিন অবনতি হওয়ায় বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করে এলো সরকারের প্রজ্ঞাপন। সোমবার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমদ কায়কাউস স্বাক্ষরিত 18 দফা নির্দেশনায় বলা হয়েছে, সব ধরনের সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় জনসমাগম থাকবে সীমিত। উচ্চ সংক্রমণযুক্ত এলাকায় তা নিষিদ্ধ। রাত 10টার পর অপ্রয়োজনীয় ঘোরাফেরা হবে নিয়ন্ত্রিত। গণপরিবহনে আসন সংখ্যার অর্ধেক যাত্রী নিতে হবে। সংক্রমণের উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় বন্ধ থাকবে আন্তঃজেলা বাস চলাচল। সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, শিল্প কারখানা পরিচালিত হবে অর্ধেক জনবল দিয়ে। নাগরিক হিসাবে আমাদের কর্তব্য, দায়িত্ব এটার মাইনা চলি। এই নিয়মগুলি আরো আগে দেওয়া উচিত ছিল। তাহলে যদি আর যেই নিয়ম করে ওই নিয়মটা কঠোরভাবে প্রয়োগ করা উচিত। আমরা চাই জরিমানার জন্য আরো একটু বেশি ধরা হোক। পরে এক ব্রিফিংয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, চলমান বইমেলায় কঠোর হবে স্বাস্থ্যবিধি। পহেলা বৈশাখ উদযাপন হতে পারে সীমিত, তবে আপাতত সাধারণ ছুটির কোনো সম্ভাবনা নেই। এ পর্যন্ত এরকম কোনো আমাদের সেই সিদ্ধান্ত নাই যে সাধারণ ছুটি দেওয়ার কোনো ব্যাপারে এ পর্যন্ত আলোচনা হয়নি। কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই প্রশাসনিক ব্যবস্থা থাকবে যাতে করে এটা নিয়ন্ত্রণ করছে কিনা এটা মনিটরিং করার জন্য। মাঠ পর্যায়ে আমরা এটা মনিটরিং ব্যবস্থা করব। পুলিশ প্রশাসন কাজ করবে এখানে জরুরি কাজ ছাড়া। অপ্রয়োজনে কেউ যাতে 10টার পরে বাইরে না যায় সেটি আমরা নিশ্চিত করব। সোমবার থেকে কার্যকর হওয়া এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে আগামী 2 সপ্তাহ। 2 সপ্তাহ পর্যন্ত এই সিদ্ধান্ত। হেসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। 2 সপ্তাহ পর্যন্ত। দেশে করোনার সংক্রমণ বাড়তে থাকলেও স্বাস্থ্যবিধি মানা নিয়ে এখনও অসচেতন সাধারণ মানুষ। এই মুহূর্তে রাজধানী নিউ মার্কেট এলাকায় আছেন আমাদের রিপোর্টার মাহমুদ রাকিব। বিস্তারিত জানতে আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। রাকিব, তামিম, সরকারিভাবে যে 18টি নির্দেশনা জারি করা হয়েছে তার কিন্তু কোনোটিই সাধারণ মানুষ মানছেন না। যদিও যেহেতু আজই মাত্র নির্দেশনাগুলো জারি হয়েছে, হয়তো আগামীকাল থেকে মোটামুটি এগুলো পরিপালন করা হবে। তবে মূল যে নির্দেশনা, যেটি হলো সামাজিক দূরত্ব বজায় রাখা করোনা সংক্রমণ রোধে, সেটি কিন্তু কোনোভাবেই রাজধানীতে হচ্ছে না। যা গত দীর্ঘদিন ধরে চেষ্টা করে আসলে পুরোপুরিভাবে সেটি সরকার বা মানুষ সেটি আসলে করতে পারেনি। আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর যে নিউ মার্কেট এলাকা, সেখানে ঠিক ঢাকা কলেজের অপর পার্শ্বে। এখানে দেখছেন যে অসংখ্য মানুষের ভিড়। মূলত এখানকার যে হকার্স মার্কেট কিংবা নূরজাহান মার্কেট কিংবা নিউ মার্কেট, চাঁদনি চক, তাঁতবাজার, এখানে কিন্তু হাজারো মানুষ শপিং করতে আসছেন। এখানে আমরা অনেক মানুষকেই দেখছি যাদের মুখে কিন্তু মাস্ক নেই, যারা নির্দ্বিধায় স্বাস্থ্যবিধির কোনো তোয়াক্কা না করেই তারা এখানে মার্কেটিং করছেন, কেনাকাটা করছেন। এবং বলা হচ্ছে যাতে সামাজিক দূরত্ব বজায় রাখা হয় কিংবা এক জায়গায় বেশি লোক জমায়েত না হয়, কিন্তু সেটি কিন্তু এখানে একদমই নেই। এবং আমরা দেখছি যে গণপরিবহনগুলো চলছে অন্তত এই এলাকায়, সে গণপরিবহনগুলোতেও কিন্তু কোনো স্বাস্থ্যবিধির বালাই এখানে আমরা দেখছি না। মানুষ পাশাপাশি সিটে বসে যাচ্ছে, মানুষ গাদাগাদি করে যাচ্ছে, দাঁড়িয়ে যাচ্ছে। বলা হয়েছে যে গণপরিবহনে অর্ধেক, অর্থাৎ যে পরিমাণ সিট সংখ্যা থাকবে তার অর্ধেক আসনের মানুষ নিতে পারবে, কিন্তু সেটি কিন্তু একদমই মানা হচ্ছে না। যদি আপনি দেখেন যে একদমই যারা আমরা এখানে দেখেছি শিক্ষিত, অল্প শিক্ষিত কিংবা অশিক্ষিত, কেউই কিন্তু কোনোভাবেই মাস্ক পরছে না। সর্বোচ্চ 60 থেকে 70% মানুষ মাস্ক পরছে এবং 30 থেকে 40% মানুষ কিন্তু মাস্ক পরছে না। এবং যারা বিশেষ করে নিম্ন আয়ের মানুষ তারা কিন্তু একদমই পরছেন না। আমার পিছনে আপনি দেখছেন যত মানুষই রয়েছে বেশিরভাগের মুখেই কিন্তু মাস্ক নেই, এবং এটি হতে থাকলে কিন্তু সংক্রমণটা কোনোভাবেই কমে আসবে না। আপনি জানেন যে
বাংলাদেশে করোনা সংক্রমণ হওয়ার পর থেকে সর্বোচ্চ শনাক্ত কিন্তু গত 24 ঘন্টা হয়েছে। তো দেখা যায় আগামীকাল থেকে কতটুকু মানুষ এই নির্দেশনা বাস্তবায়ন করে। তামিম। রাজধানী নিউ মার্কেট এলাকা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহমুদ রাকিব। এদিকে দেশে একদিনে সর্বোচ্চ 5,000-এর বেশি মানুষের দেহে করোনা শনাক্ত হয়েছে। সবশেষ 24 ঘন্টায় 7 মাসের মধ্যে রেকর্ড 45 জন মারা গেছেন। এদিকে করোনার নতুন স্ট্রেন দ্রুতই দুর্বল করে দিচ্ছে আক্রান্ত রোগীকে। এই অবস্থায় চিকিৎসা পদ্ধতিতে পরিবর্তন দরকার বলে মনে করছেন চিকিৎসকরা। অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে সর্বোচ্চ 5,181 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে সোমবার। অন্যদিকে 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 45 জনের, যা 7 মাসের মধ্যে সর্বোচ্চ। করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ সম্মেলনে একথা জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডাক্তার সেব্রিনা ফ্লোরা। যে আমরা কোভিড পেশেন্টদের চিকিৎসার পাশাপাশি দ্বিতীয় ডোজের টিকাও যাতে সুশৃঙ্খলভাবে দেওয়া যায় সেই দিকটায় লক্ষ্য রেখে আমাদের পরিকল্পনা প্রস্তুত করছি। যেই প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেই প্রজ্ঞাপনটি আমাদের সঠিকভাবে যাতে আমরা সবাই ফলো করি। করোনার ধরন প্রতিনিয়ত পরিবর্তন হলেও রোগীদের উপসর্গ একই রকম রয়েছে। গত 2-3 মাসে করোনা নিয়ে সাধারণ মানুষের চরম অবহেলার কারণে কোভিড পরিস্থিতির অবনতি হয়েছে বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। স্ট্রেন যাই হোক না কেন, উপসর্গগুলো কিন্তু মোটা দাগে একই রকম, লক্ষণগুলো কিন্তু একই রকম এবং রোগের যে তীব্রতা সেটিও কিন্তু একই রকম। কাজেই স্ট্রেন নিয়ে আমাদের বিভ্রান্ত হবার কোনো সুযোগ নেই। জিনগত পরিবর্তনের কারণে করোনা পরিস্থিতি ভয়াবহতার দিকে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। মোর মাইল্ড সেটা বদলে গেছে। এখন কিছু কিছু জায়গায় আসছে যেটা বেশ কঠিন অবস্থার দিকে হয়তো ফেলে দিতে পারে, আল্লাহ না করুক। টিকা নিচ্ছি বলে আমরা কিন্তু একদম ডাকাত বুকা হয়ে যাব যে আর কোনো কিছু হবে না, এইটা কিন্তু ভাবার কোনো কারণ নেই। আইইডিসিআর এর তথ্য মতে দেশে যুক্তরাজ্য এবং দক্ষিণ আফ্রিকার নতুন 2টি ধরন শনাক্ত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে অন্তত 48টি দেশে শনাক্ত হওয়া দক্ষিণ আফ্রিকার ধরনটি টিকার বিরুদ্ধে কম কার্যকারিতার প্রমাণও রাখছে। ভিন্ন একটা স্ট্রেন আমাদের দেশে এসেছে, ভ্যাকসিন দেওয়া সত্ত্বেও অনেকে আক্রান্ত হচ্ছেন। এই নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণের ফলে যে নতুন বৈশিষ্ট্যগুলো দেখা দিচ্ছে, তার সংক্রমণ ক্ষমতাটা অনেক বেশি। অল্প বয়সের মানুষদেরকেও আগে যে অরিজিনাল যে স্ট্রেন ছিল তার তুলনায় বেশি আক্রমণ করছে। জনগণের মধ্যে যদি সতর্কতা যদি আনতে না পারি, যদি ব্যর্থ হই, তাহলে হয়তো মাসখানেকের মধ্যে এটাই হয়ে পড়বে ডমিনেন্ট স্ট্রেন। চিকিৎসকরা বলছেন নতুন করে আক্রান্তদের অনেকেরই দ্রুত শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। কেন্দ্রীয় ব্যবস্থাপনায় 15 লিটার পর্যন্ত অক্সিজেন সরবরাহের পরেও আইসিইউ এর প্রয়োজন পড়ছে। সমস্যা সমাধানে প্রকৃত কারণ অনুসন্ধান করে প্রয়োজনে ট্রিটমেন্ট প্রোটোকল পরিবর্তনেরও আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। আজ পবিত্র শবে বরাত। শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতটি ইবাদত বন্দেগীতে কাটান ধর্মপ্রিয় মুসলমানরা। ভাগ্য রজনীতে প্রথম আকাশে এসে আল্লাহ বান্দার গুনাহ মাফ সহ সব ধরনের দোয়া কবুল করেন। এই দিনকে কেন্দ্র করে আতশবাজি ও পটকা ফুটানো থেকে বিরত থাকার আহ্বান বিশেষজ্ঞদের। বছর ঘুরে আবারও এলো শবে বরাত। ভাগ্য রজনীতে সৃষ্টিকর্তার কাছে যাবতীয় চাহিদা তুলে ধরতে প্রস্তুত মুসলিম উম্মাহ। 1 বছরের বেশি সময় ধরে করোনার সঙ্গে যুদ্ধ করছে বাংলাদেশ সহ গোটা বিশ্ব। বিধিনিষেধের কারণে গতবার শবে বরাতে মসজিদে আনুষ্ঠানিকতা না থাকলেও এবার স্বাস্থ্যবিধি মেনে থাকছে দোয়া মুনাজাত সহ নানা আয়োজন। শবে বরাতের যে আমলটা, এটা যেহেতু নফল ইবাদত, তো প্রথমত যারা অসুস্থ তারা মসজিদে আসবেন না। দ্বিতীয়ত যারা আসবেন ওনারা মাস্ক পরে আসবেন। সংক্ষিপ্ত দোয়া হলে দোয়া সেরে তারা বাসায় চলে যাবে। রাতভর তারা বাড়িতেই নফল ইবাদত বন্দেগী করবে। বিশেষ মর্যাদাপূর্ণ রাত নিয়ে সমাজে কিছু কুসংস্কার বিদ্যমান জানিয়ে ইসলামী বিশেষজ্ঞরা বলছেন আতশবাজি, পটকা ফোটানো ইসলাম সমর্থন করে না। পশুর প্রতিকৃতি কোনো খাবার তৈরি করা বা এগুলো বেচাকেনা করা, এটা আমাদের ইসলাম সমর্থন করে না। দ্বিতীয় হিজরির শাবান মাসের 14 তারিখ মধ্যরাতে জান্নাতুল বাকির কবরস্থানে গিয়ে দোয়া করেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে এসেছে এ রাতে শিরককারী ও অহংকারী ছাড়া সব ধরনের পাপ আল্লাহ তাআলা মাফ করে দেন। হাদিসের ভাষায় কে আছো তোমাদের খাবারের অভাব, রিজিকের অভাব, জীবিকার অভাব, অনটনে আছো, আজকে তোমাদেরকে তা আমি পূর্ণ করে দেব। এই রাতে তোমরা একেবারে রাত ভর নফল ইবাদত করবে। এই রাতে করণীয় আল্লাহর কাছে তওবা করা, ক্ষমা চাওয়া এবং যতটুকু সম্ভব নফল নামাজ এবং তেলাওয়াত করা, জিকির আজকার করা,
আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার পড়া। বান্দার গুনাহ মাফ সহ সব আবেদন কবুল করতে 14 শাবান সূর্যাস্তের পর থেকে সূর্যোদয় পর্যন্ত আল্লাহ তাআলা দয়ার দৃষ্টিতে প্রথম আকাশে অবস্থান করেন বলে জানান বিশেষজ্ঞরা। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। নির্মাণকে আরো দীর্ঘস্থায়ী মজবুত রূপ দিতে এইচকেজি স্টিল, নির্মাণে নিশ্চিন্ত নির্ভরতা। রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য হেফাজতে ইসলাম ভারতের বিরোধিতা করছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। রাজধানীর বাংলা একাডেমিতে 1971 গণহত্যা নির্যাতনের আর্কাইভ ও জাদুঘর আয়োজিত গণহত্যার নতুন হিসাব শীর্ষক সেমিনারে তিনি একথা বলেন। সেমিনারে ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসির মামুন মুক্তিযুদ্ধে গণহত্যা ও নির্যাতনের ইতিহাস সংরক্ষণে জাদুঘর প্রতিষ্ঠায় নতুন আইন প্রণয়নের দাবি জানান। সেমিনার শেষে সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় পরিচালিত স্নাতকোত্তর প্রশিক্ষণে পিজিটি কোর্সে উত্তীর্ণদের মাঝে বিভিন্ন গণহত্যা নিয়ে গবেষণা পাণ্ডুলিপি তৈরির জন্য সনদ বিতরণ করা হয়। উদ্দেশ্যমূলকভাবে করবেন, কারণ আপনাদের গায়ের জ্বালাটা আমরা বুঝছি। ভারত যদি আমাদেরকে তখন স্বাধীনতার জন্য আমাদেরকে সাহায্য না করতো, ট্রেনিংয়ের ব্যবস্থা না করতো, 1 কোটি লোককে শরণার্থী হিসেবে আশ্রয় না দিত, তাহলে 9 মাসে তো স্বাধীন হতো না। এইটা ওনাদের গাছ আসল জায়গাটা লইছে। তিন জাতি টুর্নামেন্টের শিরোপা লড়াইয়ে কিছুক্ষণের মধ্যে স্বাগতিক নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। এই মুহূর্তে নেপালে আছেন রিপোর্টার তারিক হাসান শিমুল। সবশেষ খবর জানতে আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। শিমুল। ধন্যবাদ তামিম। আসলে আর কয়েক মিনিটের অপেক্ষার পর শুরু হবে বাংলাদেশ এবং নেপালের মধ্যকার সেই কাঙ্ক্ষিত ফাইনাল ম্যাচটি। দর্শক রঙ্গশালা স্টেডিয়ামে বাংলাদেশ এবং নেপাল উভয় দলই কিন্তু এরই মধ্যে এসে হাজির হয়ে গেছে। বাংলাদেশের দলের এই ম্যাচটিকে ঘিরে কিন্তু বেশ উৎসাহ উদ্দীপনা কিংবা আশা প্রত্যাশা রয়েছে, যেমনটা রয়েছে নেপালেরও, কারণ তাদের ঘরের মাটিতে এই টুর্নামেন্টটি এবং কি গতকালই হোলি উৎসব গেছে নেপালিদের। সেক্ষেত্রে কিন্তু নেপালবাসীর এই হোলি উৎসবেও কিন্তু তাদের এই টুর্নামেন্টকে ঘিরেও কিন্তু তাদেরও একটা প্রত্যাশা রয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশ দলের জন্য একটা কঠিন পরীক্ষা হবে নেপালের বিপক্ষে, কারণ আমরা জানি যে নেপালের বেশ কিছু ফুটবলার রয়েছেন, কিরণ, ভিস্তা, যারা কিনা আই লিগে খেলে থাকেন এবং কি এর আগে যখন বাংলাদেশ সফর করেছেন তারা কিন্তু বেশ চ্যালেঞ্জের মুখে ফেলেছিল বাংলাদেশ দলকে, যে টুর্নামেন্টটিতে 2 ম্যাচের টুর্নামেন্টে একটিতে জিতেছে বাংলাদেশ, অপরটিতে ড্র করেছে। সো এই ম্যাচটিকে ঘিরে আসলে বাংলাদেশ দল তাদের যে শক্ত বা সম্পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামছে, সেক্ষেত্রে কিন্তু যেখানে আসলে আক্রমণ ভাগে নিশ্চয়ই মতিন মিয়াকে আমরা দেখব এবং কি জেমি যেটি বলেছিলেন যে জামাল ভুঁইয়াকে আসলে একাদশে রাখার ব্যাপারে, যে একদম শুরুর একাদশে যেভাবে রেখে প্ল্যান সাজানোর বিষয়টি ছিল সেই পরিকল্পনাই আসলে বাস্তবায়ন করবে। তবে নিশ্চয়ই এই ম্যাচটি আসলে কঠিন লড়াই হবে। তো আসলে সময়ের সাথে সাথে তো আমি আরও আপনাকে আপডেট জানাতে পারবো। নেপাল থেকে এই ছিল আমার কাছে সবশেষ। নেপাল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী তারিক হাসান শিমুল। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। এবং দেশে করোনায় একদিনে সর্বোচ্চ 5,000-এর বেশি শনাক্ত, 45 জনের মৃত্যু, জনসমাগম সীমিত করা সহ আজ থেকে 18 দফা নির্দেশনা কার্যকর, অফিস চলবে অর্ধেক জনবলে। দেখছিলেন সময় সংবাদ। এখন আমরা সরাসরি চলে যাচ্ছি অমর একুশে গ্রন্থমেলায়।